হ্যালো গাইজ, এর আগের দিন আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটা ছিল যে জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি। এবং বায়োডাইভার্সিটির বিষয়ে যে আলোচনা ছিল সেখানে বায়োডাইভার্সিটির যে প্রয়োজনীয়তা, অর্থাৎ জীব বৈচিত্র্যের যে প্রয়োজনীয়তা, যেমন খাদ্যের বিষয়ে জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা, ওষুধের বিষয়ে জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা, তারপরে সাহিত্য বা শিল্পের ক্ষেত্রে জীব বৈচিত্র্যের যে প্রভাব, এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো ছিল, এগুলো সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করেছি। বিশেষত আমরা আগের দিনকার ক্লাসে দেখেছি এটা যে জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি যেটা খাদ্যের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা খাদ্য ছাড়া তো বাঁচবো না। তো ফলত জীব বৈচিত্র্যতা যদি না থাকে, বায়োডাইভার্সিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে খাদ্য সম্পর্ক বা খাদ্যের যে সিস্টেম পৃথিবীর মধ্যে চলছে, সেই সিস্টেম কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাবে। এছাড়াও যে ওষুধের বিষয়ে যে নির্ভরতা, সেখানে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন গাছের ওপর নির্ভর করে থাকি। হ্যাঁ, সেই ধরো কুইনাইন বা রেসারপিন। এছাড়াও আমরা বিভিন্ন প্রাণীদের ওপরে নির্ভর করে থাকি, যেমন সাপকে আমরা প্রত্যেকে ভয় পাই, অনেকেই ভয় পাই, আমি প্রত্যেকে বলবো না, কিন্তু সাপের বিষ থেকে আবার আমরা ওষুধ পাই। তো সুতরাং দেখো যে আমরা যে প্রাণীটার উপরে আমাদের ভয় লাগে, আমার লাগে, অনেকের লাগে, তো সেই প্রাণীটার উপরে আবার আমরা ওষুধের ব্যাপারে কিন্তু নির্ভর করে আছি। তো তাই জন্য বলছি যে আবার শুধু তাই নয়, আমরা বিজনেস করবার ক্ষেত্রে, যেমন ধরো অনেকে আছেন যে যারা পোলট্রির বিজনেস করেন, অনেকে আছেন যে পিসিকালচার বা মৎস্য চাষের ওপর বহু লোক বেঁচে আছেন। হ্যাঁ, তো এইভাবে আমরা চলি আর কি। তো পরিবেশের মধ্যে আমরা বহু মানুষরা বিভিন্ন জীবন জীবিকার সঙ্গে জীবনের ক্ষেত্রে বিভিন্ন জীবিকার সঙ্গে সম্পর্কযুক্ত। কেউ হয়তো আমরা ডেয়ারির ওপর নির্ভর করে থাকি, অর্থাৎ দুগ্ধ শিল্পের ওপরে নির্ভর করে থাকি, আবার কেউ হয়তো পিসিকালচারের ওপর নির্ভর করে থাকি, কেউ হয়তো কাঠের বিজনেস করে থাকি। তো সেই কারণে বায়োডাইভার্সিটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বায়োডাইভার্সিটি যদি ক্ষতিগ্রস্ত হয়, জীব বৈচিত্র্যতা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের সেটা খুব ক্ষতিকারক হবে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, আমাদের জীবনে বেঁচে থাকবার ক্ষেত্রে যে আমাদের শৈল্পিক মনোভাব বলো, বা আমরা তো মানুষ, আমাদের ক্ষেত্রে যে আমাদের নিজেদের যে সত্তা বা নিজেদের কি বলবো যে শৈল্পিক সত্তা, হ্যাঁ, তো এগুলো কিন্তু সাহিত্য বলো, শিল্প বলো, এখানে জীববৈচিত্র্যতার অন্যান্য প্রাণীদেরকে নিয়ে আমরা কত কিছু কল্পনা করে থাকি, হ্যাঁ, কত কিছু লিখে থাকি। আমাদের বিভিন্ন কবিতা পড়লে পরে আমরা এগুলো বুঝতে পারি, বা গল্পতে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে থাকে। এক কথায় বায়োডাইভার্সিটির একটা ইম্পর্টেন্স আমাদের খুব গুরুত্বপূর্ণ। বায়োডাইভার্সিটির ইম্পর্টেন্স সম্পর্কিত বিষয়ে ছিল আমাদের এর আগের দিনকার যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করেছি। নাও টুডে, আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এখানে, মাধ্যমিকের সিলেবাসের জন্যই বলো বা এমনি এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বায়োডাইভার্সিটি হটস্পট বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে লোকটার নামটা বলতে হয়, সেই মানুষটির নাম হচ্ছে নরম্যান মেয়ার্স। তিনি 1988 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হটস্পটের ধারণার উদ্ভাবন করেন, বা হটস্পট সম্পর্কিত বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছিলেন নরম্যান মেয়ার্স। তো হটস্পটস ব্যাপারটা কি? হটস্পট হচ্ছে যে সকল অঞ্চলে তোমার প্রজাতি বৈচিত্র্য খুব বেশি, এবং বেশিরভাগ প্রজাতি সেই অঞ্চলে আঞ্চলিক বা এন্ডেমিক, কিন্তু অনিয়মিত অবৈজ্ঞানিকভাবে ব্যবহারের ফলে ওই সকল প্রজাতি বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত, সেই সকল অঞ্চলকে বলা হচ্ছে হটস্পট। বেসিক্যালি এইখানে দেখো কতগুলো কথা এসে গেল। নাম্বার ওয়ান যে কথাটা আসছে সেটা হচ্ছে যে এন্ডেমিক কথাটা এলো। আচ্ছা, জিনিসটা একটু বলি যে হটস্পট ব্যাপারটা এরকম, যদি আমরা সংজ্ঞা থেকে বেরিয়ে আসি, যে একটু কনসেপশন নিয়ে আসি,
আমাদের ধারণার উপরে নির্ভর করে, তাহলে জিনিসটা কীরকমভাবে হয়, যেটা বুঝতে সুবিধা হবে যে একটা নির্দিষ্ট অঞ্চল, সেই নির্দিষ্ট অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য খুব বেশি, মানে বিভিন্ন প্রকার প্রজাতি সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকে এবং বেশিরভাগ প্রজাতি সেই অঞ্চলে আঞ্চলিক বা এন্ডেমিক। এবার আসছে কি এন্ডেমিক ব্যাপারটা কি? এন্ডেমিক হচ্ছে যে সকল প্রজাতি কোনো একটা স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে, হ্যাঁ, এবং কেবলমাত্র ওই বিশেষ স্থানেই তারা সীমাবদ্ধ, সেই ধরনের যে প্রজাতিরা আছে তাদেরকে বলা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। আমি জিনিসটাকে আর একটুখানি ডিসকাস করি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে হটস্পট। হটস্পট মানেটা হচ্ছে যে একটা এলাকা, তো সেই বিশেষ এলাকায় যেখানে অনেক প্রজাতি, অর্থাৎ বিভিন্ন প্রজাতি থাকে, সেটা উদ্ভিদ প্রজাতি হোক বা প্রাণী প্রজাতি, তার সংখ্যাটা প্রচুর, সেই ধরনের জায়গাগুলোকে বলা হচ্ছে হটস্পট। এটা হচ্ছে এক নম্বর কথা গেল। এন্ডেমিক প্রজাতি বলতে কী ধরনের প্রজাতিকে বলা হয়? এন্ডেমিক প্রজাতি হচ্ছে যে সমস্ত প্রজাতির জীব কোনো একটা জায়গায় দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা সেই জায়গাটাতেই সীমাবদ্ধ। ফর এক্সাম্পল আমি বলি, ফর এক্সাম্পল হচ্ছে যেমন ধরো আমরা জানি যে ক্যাঙ্গারু, হ্যাঁ, ক্যাঙ্গারু একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। এবার ধরো একটা জীবকে নিয়ে সেই নির্দিষ্ট স্থান থেকে কেউ তুলে নিয়ে এসে চিড়িয়াখানায় রাখছে বা কেউ অন্য জায়গায় একটা দুটো জীবকে নিয়ে গেল, এটা কিন্তু ধর্তব্যের বিষয় না। বিষয়টা হচ্ছে তাদের হ্যাবিটেটটা সেই বিশেষ জায়গাটাতেই সীমাবদ্ধ, অর্থাৎ দীর্ঘকাল ধরে তারা সেই নির্দিষ্ট ভৌগোলিক জায়গাটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে বা সীমাবদ্ধ থাকে। এই ধরনের যে প্রজাতিগুলো সেগুলোকে আমরা বলছি এন্ডেমিক প্রজাতি। ফর এক্সাম্পল তো একটা বললাম তোমায় ক্যাঙ্গারু। এখন বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 34টা এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা গেছে। তো আবার এটা কেউ কোনো কোনো জায়গাতে মতান্তরে কেউ বলে থাকেন যে এবার 36টা এলাকাকে, স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। তো যাই হোক, তোমরা ওই 34টা এলাকায় লিখো, এক নম্বর কথা গেল। দু নম্বর যেটা আসছে সেটা হচ্ছে যে হটস্পটের ক্ষেত্রে বৈশিষ্ট্য কী। তাহলে দেখো হটস্পটের যে বৈশিষ্ট্য, তাহলে প্রথমত হচ্ছে, আচ্ছা, এই যে 34টা জায়গাকে চিহ্নিত করা গেছে, এর মধ্যে ভারতবর্ষের যে হটস্পটগুলোকে আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। পূর্ব হিমালয় হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ডকে চিহ্নিত করা হয়েছে। এই চারটে হটস্পট হচ্ছে ভারতবর্ষের অন্তর্ভুক্ত। তো এবার আসছে কি না, এই হটস্পটের বৈশিষ্ট্য কী কী হবে। বিজ্ঞানী মায়ার্স হটস্পটের কতগুলো বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। নাম্বার 1 হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে সর্বাধিক পরিমাণে, মানে প্রচুর পরিমাণে প্রজাতির বৈচিত্র্যতা থাকতে হবে, প্রচুর পরিমাণে যেন প্রজাতি উপস্থিত থাকে। এটা অবশ্যই হচ্ছে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম শর্তই হচ্ছে এটা, যেখানে প্রজাতির সংখ্যা যেন প্রচুর হয়। প্রজাতি যদি অল্প হয়, প্রজাতির সংখ্যা যদি অল্প হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জায়গাকে আমরা হটস্পট হিসাবে চিহ্নিত করতে পারব। নাম্বার 2 সেটা হচ্ছে যে এই জায়গাতে পৃথিবীর ন্যূনতম 0.5% বা প্রায় কিছু না হলেও 1,500টা এন্ডেমিক উদ্ভিদ প্রজাতিকে থাকতে হবে। 0.5% বা প্রায় 1,500টা মতন এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, অর্থাৎ সেই অঞ্চলে বসবাসকারী, দীর্ঘদিন যাবৎ বসবাসকারী যে উদ্ভিদ, সেই উদ্ভিদের সংখ্যাটা যেন এতটা বিপুল পরিমাণে হয়ে থাকে। এবং বিভিন্ন কারণে ওই প্রাকৃতিক বনানী 70% নষ্ট হয়ে গেছে বা অবলুপ্ত হয়ে গেছে, এইটা একটা হচ্ছে হটস্পটের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হটস্পটের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এই এলাকা এমন একটা এলাকা হবে
এই এলাকা এমন জায়গা, এমনই এলাকা হবে যে এলাকাতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্যতাকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে 1 নম্বর কথা গেল। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে এন্ডেমিক প্রজাতির সংখ্যা যেন প্রচুর পরিমাণে থাকে, এন্ডেমিক প্রজাতির সংখ্যা, এটা গেল 2 নম্বর। আর 70% অবলুপ্ত হয়ে গেছে এই জায়গাগুলোতে, এইরকম একটা শর্ত হতে হবে, তবেই আমরা সেই জায়গাগুলোকে হটস্পট হিসাবে চিহ্নিত করতে পারছি। তাহলে এই পর্যন্ত আমাদের যে আলোচনা হলো, সেই আলোচনা আমরা কি করলাম। নাম্বার 1 যেটা করলাম সেটা হচ্ছে আমরা বললাম যে হটস্পট কাকে বলছি। তাহলে হটস্পট কাকে বললাম না, হটস্পট হচ্ছে যে সকল অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি খুব বেশি, প্রচুর পরিমাণে প্রজাতি বৈচিত্র্য আছে, এবং তার মধ্যে আবার এন্ডেমিক প্রজাতি আছে, অর্থাৎ এন্ডেমিক প্রজাতির সংখ্যাও যথেষ্ট পরিমাণে বেশি, আর সে অবৈজ্ঞানিকভাবে ব্যবহার করবার ফলে সেই জায়গার প্রাকৃতিক সম্পদ বিপদগ্রস্ত, বা তোমার হচ্ছে বিপদগ্রস্ত, মানে তাকে বলা হচ্ছে সেই পজিশনকে বা সেই জায়গাগুলোকে আমরা বলছি হটস্পট। এটা হচ্ছে 1 নম্বর সুযোগ। এরপরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি না, নরম্যান মেয়ার্স তিনি 1988 সালে সর্বপ্রথম এই হটস্পট কথাটাকে প্রবর্তন করেন। পৃথিবীতে বর্তমানে প্রায় 34টা হটস্পট আছে সমগ্র পৃথিবীতে। মতান্তরে কেউ আবার এটাকে 36টাও হটস্পট বলে থাকছেন। তো আমি বলেই দিলাম যে তোমরা 34টা হটস্পট ধরেই এগোবে। আচ্ছা, এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে সেটা হচ্ছে যে এই হটস্পটের মানে ভারতবর্ষে এই 34টা হটস্পটের মধ্যে কতগুলো হটস্পট উপস্থিত আছে। তো ভারতবর্ষে 34টা হটস্পটের মধ্যে আমরা 4টে হটস্পটকে দেখতে পাচ্ছি। নাম্বার 1 যেটা দেখতে পাই সেটা হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট। নাম্বার 2 হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। নাম্বার 3 হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, আর হচ্ছে সুন্দারল্যান্ড। এই কটা হটস্পট আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এই যাবৎকালের আলোচনা। এবার আরেকটা হচ্ছে কি না, হটস্পটের বৈশিষ্ট্য। হটস্পট কি বৈশিষ্ট্য কি, সব থেকে প্রথম হচ্ছে যে এখানে প্রজাতির সংখ্যা প্রচুর পরিমাণে থাকতে হবে। মানে প্রজাতি অল্প পরিমাণে থাকলে কিন্তু সেই জায়গাকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করতে পারবো না। নাম্বার 2, যে এখানে এন্ডেমিক প্রজাতি, বিশেষ করে উদ্ভিদ প্রজাতি, এন্ডেমিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 1,500টার কাছাকাছি হতে হবে, এবং যার 70% প্রাকৃতিক সম্পদ যেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইরকম এলাকাগুলোকে আমরা হটস্পটের বৈশিষ্ট্য হিসাবে বা হটস্পটের যে নির্ধারণের শর্ত হিসাবে আমরা এই যেরকম জায়গাগুলোকে ধরতে পারি। এটা হচ্ছে হটস্পটের বৈশিষ্ট্য। এবার আমরা আসি যে ভারতবর্ষের যে হটস্পটগুলো, সেই হটস্পটগুলো সংক্রান্ত বিষয়ে আলোচনা। তো নাম্বার 1 হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট। এই এলাকার বিস্তার কতটা না, উত্তর পূর্ব ভারত, আসাম, সিকিম, এছাড়াও নেপাল, ভুটান এই এলাকার মধ্যে পড়ে। এর উচ্চতা হচ্ছে 1780 থেকে প্রায় 3500 মিটার। এখানে ম্যাঙ্গোলিয়া, বেটুলা এরকম উদ্ভিদগুলোকে এখানে পাওয়া যায়। ফার্স্ট এখান থেকে যেটা মনে রাখা বা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা মাধ্যমিকের জন্যই বলো বা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা যে এই এলাকা বিস্তার কতটা, মানে এই এলাকা কত দূর পর্যন্ত আছে। প্রথমত হচ্ছে উত্তর পূর্ব ভারত, আসাম, অসম বা সিকিম এবং নেপাল, ভুটান। উচ্চতা 1780 থেকে 3500 মিটার, এবং এখানে ম্যাগনোলিয়া, বেটুলা ইত্যাদি গাছ পাওয়া গিয়ে থাকে। আসল কথা, এই জায়গাগুলোতে প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদে প্রচুর সংখ্যাধিক্য পাওয়া যায়। মানে পূর্ব হিমালয়ের হটস্পটে প্রাচীন যে গুপ্তবীজ, মানে বহু পুরনো গুপ্তবীজী উদ্ভিদ, তার সংখ্যাধিক্য মানে প্রচুর পরিমাণে এই এলাকাগুলোয় পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা আসছি ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটের ক্ষেত্রে দেখো যে এর বিস্তার কত, ভুটান থেকে মায়ানমার, এখানে প্রায় 13,500 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। তো নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সেটা হচ্ছে যে এখানে গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাও অনেক বেশি। এর একটা উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে স্বাদু জলের কচ্ছপ। এই প্রাণীটা এখানকার খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই হটস্পটটা ট্রপিক্যাল এশিয়ার গঙ্গা ব্রহ্মপুত্র নিম্নভূমি অঞ্চলে প্রায় একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে, এবং এখানে লুপ্তপ্রায় প্রজাতির
মধ্যে এই যেটা বললাম যে স্বাদু জলের কচ্ছপ, এটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের প্রাণীদের মধ্যে খুব উল্লেখযোগ্য। তাহলে কী দাঁড়ালো না, ইন্দো বার্মা হটস্পটের ক্ষেত্রে ভুটান থেকে মায়ানমার এই এলাকা বলতে পারো। এছাড়া তোমার হচ্ছে যে এশিয়ার গঙ্গা ব্রহ্মপুত্র নিম্নভূমি অঞ্চল আর কি। এছাড়া প্রায় 13,500 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এখানে। গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যা প্রচুর। আর এইটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে স্বাদু জলের কচ্ছপ এই জীবটা খুব গুরুত্বপূর্ণ জীব এই হটস্পটের এলাকা। এরপর চলে আসছে আমরা পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা না, পশ্চিম উপকূল বরাবর প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই এলাকাগুলি এই জায়গাটা এই হটস্পটের মধ্যে পড়ে। এখানে বিভিন্ন রকমের স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়, উভচর প্রাণী পাওয়া যায় বা পক্ষী শ্রেণীভুক্ত বিভিন্ন প্রকারের প্রাণীদেরকে আমরা দেখতে পাই। তো এই হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা। নাম্বার 4 হচ্ছে সুন্দরল্যান্ড। এখানে বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা ওই এলাকা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ওই এলাকা হচ্ছে সুন্দরল্যান্ডের মধ্যে পড়ে। এখানে বৃক্ষ জাতীয় গাছ, গুল্ম জাতীয় গাছ, কাষ্ঠল গাছ ইত্যাদি আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়াও ধরো এই তোমার সুন্দরল্যান্ড এরিয়াতে এখানে বিভিন্ন প্রকার ঘন মস দেখতে পাওয়া যায় বা লাইকেন পাওয়া যায় বিভিন্ন। তো এইগুলোকে পাওয়া যায়। তার মানে আমরা যদি হটস্পটকে দেখি, তাহলে আমাদের দেশের হটস্পটে 4টে আমরা ভাগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট, একটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট, একটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে সুন্দরল্যান্ড। তো পূর্ব হিমালয় হটস্পটের বিস্তার কতটা না, উত্তর পূর্ব ভারতের অসম, সিকিম, নেপাল, ভুটান। উচ্চতা 1780 থেকে 3500 মিটার। এখানে যে উদ্ভিদ পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে ম্যাগনোলিয়া, বেটুলা ইত্যাদি পাওয়া যায়। ইন্দো বার্মা হটস্পট ভুটান থেকে মায়ানমার পর্যন্ত প্রায় 13,500টা প্রজাতির উদ্ভিদকে পাওয়া যায়। গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাই এখানে খুব বেশি এবং স্বাদু জলের কচ্ছপ হচ্ছে এখানকার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা। এটা পশ্চিম উপকূল বরাবর প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই জায়গাগুলো এই এলাকার মধ্যে বা এই হটস্পটের মধ্যে পড়ে। এখানে বিভিন্ন প্রকার স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়, উভচর পাওয়া যায় এবং পক্ষী জাতীয় পাখিদেরকে আমরা দেখি। আচ্ছা, সুন্দরল্যান্ড হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে বিভিন্ন প্রকার বৃক্ষ জাতীয় গাছ, গুল্ম জাতীয় গাছ, কাষ্ঠল গাছ, এছাড়াও বললাম যে অনেক রকমের মস পাওয়া যায়, লাইকেন পাওয়া যায়। বস্তুতপক্ষে ব্যাপারটা কীরকম না, আমরা হটস্পটের ক্ষেত্রে কখনোই এটা এরকম হবে না যে হটস্পটের ক্ষেত্রে তোমার এই শুধুমাত্র এই কতগুলো জীব থাকবে এরকম তো নয়। আমি তো প্রথমেই বলে দিচ্ছি যে এখানে হটস্পট মানেই হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে প্রজাতি থাকতে হবে। যে প্রজাতির আধিক্য থাকলে তবেই তো সেটাকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করব। যদি তা না হয় তাহলে তো হটস্পট হিসেবে চিহ্নিতই করতে পারবো। তো সেই কারণে আমাদেরকে এখানে মনে রাখতে হচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জীবের বসস্থান, 2-1টা করে এখানে আমাদেরকে মনে রাখতে হয় বা বলতে হয় অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। তো সেইভাবেই আমরা এটাকে এই পয়েন্ট ওয়াইজ ছকটাকে করেছি। তোমরা এই ছকটা বইয়ে তো মানে ছক হিসেবে পাবে না, বইয়ে তোমরা এমনি পেয়ে যাবে। তো তোমরা এই আমি বোর্ডটা তোমরা যখন পড়বে তখন এই ভিডিওটাকে দেখবে এবং অ্যাজ ওয়েল এজ তোমরা এটার সঙ্গে বইটাকে মেলাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, সমস্যা কিছু হবে না। এটা হচ্ছে একটা জিনিসকে হলো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কতকগুলো বিপন্ন জীবের আমি এখানে নাম লিখে দেবো। কতকগুলো উদ্ভিদ প্রজাতি, বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম আমি কতকগুলো লিখে দেবো এবং তোমার কতকগুলো বিপন্ন প্রাণী প্রজাতিরও আমি নাম লিখে দেবো, যেগুলো একটু আমাদের মাধ্যমিক লেভেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা কথা এখানে বলি যে প্রথম কথা হচ্ছে যে হটস্পট সম্পর্কে বিপন্ন জীব প্রসঙ্গে আলোচনা করতে গেলে আরেকবার এই হটস্পট অধ্যায় পার্টটাকে শেষ করে দিই। সেটা হচ্ছে হটস্পট বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ধরো বনাঞ্চল, হ্যাঁ, এই বনাঞ্চল কিন্তু বর্তমানে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন হচ্ছে তো তোমরা এই প্রসঙ্গে আর আমি কিছু বলছি না, তোমরা বুঝতে পারছো। চোরা শিকারীর আক্রমণ, মানুষের অতিরিক্ত লোভ, যে কারণে বনজ সম্পদ বা আমাদের প্রাণীজ সম্পদ ক্রমান্বয়ে আস্তে আস্তে করে নষ্ট হচ্ছে। তো সেই কারণেই সেই একই ব্যাপার। তো এই কারণের জন্য হচ্ছে। তো সব আমাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে এবং আমাদের
এই জায়গাতে আমাদেরকে হটস্পটগুলো যাতে সুন্দরভাবে থাকে বা এই সমস্ত জায়গায় যাতে প্রাণী গোষ্ঠী থাকতে পারে, তো তার বিষয়ে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। তো এই হচ্ছে আমাদের হটস্পটের আলোচনা। তো আমরা যদি হটস্পটের আলোচনাটাকে সামারি করি তাহলে দাঁড়ায় সেটা হচ্ছে নরম্যান মেয়ার্স ইন দ্য ইয়ার 1988 এই হটস্পট কথাটাকে সর্বপ্রথম প্রচলন করলেন, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে বা প্রবর্তন করেন, এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে হটস্পটের সংজ্ঞা হিসেবে আমরা যেটাকে বলতে পারি সেটা হলো যে সমস্ত অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য অনেক বেশি এবং বেশিরভাগ প্রজাতি সেই অঞ্চলে এন্ডেমিক, হ্যাঁ মানে হচ্ছে যে সেটা তারা আঞ্চলিক এবং তারা বহু বছর ধরে সেখানে থাকে এবং অনিয়মিত বা অবৈজ্ঞানিকভাবে সেখানকার সম্পদকে ব্যবহার করবার ফলে সে সমস্ত প্রজাতি বিপদগ্রস্ত হিসাবে বর্তমানে চিহ্নিত হয়েছে। সেই সমস্ত জায়গাগুলোকেই আমরা হটস্পট বলছি, তাকেই আমরা বলি হটস্পট। তো পৃথিবীতে 34টা হটস্পট আছে, মতান্তরে 36টা আছে। আমি বলে দিলাম যে তোমরা 34টাই লিখবে, 36টা লেখার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে যে ভারতবর্ষে যে হটস্পটের সংখ্যা, সেই হটস্পটের সংখ্যা হচ্ছে বর্তমানে 4টে। সেটা হচ্ছে পূর্ব হিমালয়ের হটস্পট, পশ্চিমঘাট এবং তোমার হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, হ্যাঁ ইন্দো বার্মা হটস্পট, আর একটা হচ্ছে সুন্দরল্যান্ড। তো এই হটস্পটগুলোর যে বিস্তার, সেই বিস্তারগুলোর সম্পর্কে এখানে বললাম। এই হচ্ছে হটস্পট পর্যন্ত আমাদের ক্লাস বা হটস্পট পর্যন্ত এই অবধি আলোচনা। এবার আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই হটস্পটেরই একটু লিঙ্ক, মানে একটু এক্সট্রা, সেটা কতকগুলো আমি উদ্ভিদ প্রজাতি নাম এখানে লিখে দিচ্ছি, এইগুলো তোমরা একটু মনে রাখবে। কতগুলো বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম আমি 6টা লিখে দিলাম এখানে। সর্পগন্ধা, ঘৃতকুমারী, অ্যাট্রোপা, অ্যাকোনিটাম, সূর্য শিশির এবং কলসপত্রী। তো এই নামগুলোকে একটু মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম।
অনেক ক্ষেত্রে হয় কি না, মাধ্যমিকে আমি দেখেছি যে এই কোশ্চেনগুলো এখান থেকে আসে, অর্থাৎ একটা তোমাকে এরকম বলতে পারে যে একটা বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখো, তো তুমি তখন এখান থেকে লিখলে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে হয় কি যে এইটা ওরিয়েন্টেড, এই গাছটা কি এরকম, তো মোটামুটি এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। একটা লিখে নাও, কলচিকাম। এগুলোর মধ্যে মোটামুটি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো এবার হচ্ছে যে তাহলে এছাড়াও যদি আরও দেখো, ব্যাপারটা হচ্ছে বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা তো আর এই 8-7টা নয়, বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা তো প্রচুর, গাদা গাদা আছে। তো তার মধ্যে আমি এই 7টা লিখে দিলাম যেগুলো তোমাদের মোটামুটি আসে। এছাড়াও যদি তোমাদের বইতে আরও অন্যান্য কোনো বই থেকে তোমরা অন্য কিছু পাও, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো, অবশ্যই মনে রাখার চেষ্টা করো। তো এটা হচ্ছে একটা গেল যে বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা। এরপর আসছে বিপন্ন প্রাণী প্রজাতি। তার মধ্যে ভারতীয় বাঘ, এশিয়ান সিংহ, তারপর যে গাধা, বুনো গাধা, একশৃঙ্গ গন্ডার, সাধারণ লেপার্ড, নীলগিরি হনুমান। পাখির মধ্যে ময়ূর, মোটামুটি এগুলো মনে নেই। তো এইগুলো আমি আবারও বলছি, ওই একই কথা প্রযোজ্য যে আমি কতগুলো বিপন্ন প্রাণী প্রজাতির নাম এখানে লিখে দিলাম, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধু এই কটাই, এছাড়াও প্রচুর আছে। তো সেগুলো আবার ওই খানিকটা দেখবে তোমাদের যা সিলেবাস, সেখানে এরপরেই আমরা সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। তো ওই সংরক্ষণ বিষয়ে আলোচনা করবার সময়তে তখন আবার খানিকটা ওই তোমার যাদেরকে সংরক্ষণ করা হচ্ছে সেই প্রাণীগুলো নিয়ে বা এদের সম্পর্কে একটু আলোচনা হবে। যত আস্তে আস্তে তোমরা উচ্চতর ক্লাসে যাবে তত এগুলো সম্পর্কিত বিষয়ে তোমরা আরও ডিটেলসে জানতে পারো। যাই হোক, যেগুলো বইয়ের মধ্যে আছে, যদি এর বাইরেও কোনো থাকে সেগুলো অবশ্যই তোমরা মনে রাখো। এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আর এর বেশি কিছু আলোচনা হবে না। তো তার মানে যেটা দাঁড়ালো যে আমরা প্রথমত জানলাম যে হটস্পট কাকে বলে, এবং তারপর হচ্ছে যে প্রথমত আমরা জানলাম যে হটস্পটের নামকে কে প্রবর্তন করেন, হটস্পট কাকে বলে। হ্যাঁ, এখান থেকেই যে কোশ্চেনগুলো আর কি আসতে পারে সেগুলো মোটামুটি এরকম কোশ্চেন। আর তারপর হচ্ছে যে পৃথিবীতে হটস্পটের সংখ্যা কত, হ্যাঁ ভারতবর্ষে তার মধ্যে কতগুলো হটস্পট আছে, কী কী, সেই হটস্পট কতদূর পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী, এন্ডেমিক প্রজাতি বলতে আমরা কী বুঝি, হ্যাঁ আর হচ্ছে যে কতগুলো এই বললাম যে উদ্ভিদ প্রজাতি, বিপন্ন উদ্ভিদ প্রজাতি এবং বিপন্ন প্রাণী প্রজাতি। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয় ছিল। দিস ইজ অল ফর টুডে। আজকের এর বেশি কিছু হবে না।
তো তোমরা পড়াশুনো করো, রেডি করো। থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর দিস ভিডিও।